সরকারের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠকটা হলো, সেই বৈঠকের পর রাজনীতিতে যেন এক ধরনের টানাপোড়েন আমরা লক্ষ্য করছি। সেটা হলো নির্বাচনের ডেট নিয়ে। বিএনপি বলছে যে নির্বাচনের ডেট ডিসেম্বরে হওয়া উচিত, তারা একটা রোড ম্যাপ চায়। এগুলো আপনি শুনেছেন, এগুলো নতুন করে হুম বলার হুম কিছু নেই। তো হুম। এগুলোকে কেন্দ্র করে আপনি কি মনে করেন যে এতদিন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের সমর্থন পেয়ে এসেছিল, সেই ধারায় কি কিছুটা ব্যত্যয় ঘটতে যাচ্ছে আগামীতে? আমি খুব দেখি না এই জায়গায়, কারণ তারা বলেছে যে জুনের মধ্যে আমরা করে ফেলবো, জুনের পেছনে যাবে না। আর বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই করতে হবে, বা ডিসেম্বরের মধ্যে আমরা চাই। ডিসেম্বরের মধ্যে চাই মানে আহ, জানুয়ারি ফেব্রুয়ারি গেলেও যে খুব যে এটা অন্যায় হয়ে যাবে বা অন্যরাও মাইন্ড করবে তা না। কারণ ফেব্রুয়ারির শেষ থেকে আবার যেহেতু রোজা আসতেছে, রোজার পরে বর্ষা শুরু হবে, তো সিজন আসলে জুন আসলে এমনি খাটে না। মোট কথা হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে মেইন সময় এখন। ফেব্রুয়ারি জামাত ইসলামও ফেব্রুয়ারি ব্যাপারে সম্মতি দিয়েছে। তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি চাপ থাকে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন করতে পারে। কিন্তু জামাতের কথার মধ্যে একটা ফাঁক আছে আমার যতটুকু মনে হলো। জামাত বলছে যদি সংস্কার ঠিক মতো না হয়, সরকার যদি সময় চায়, আমরা তাহলে সময় দিতে চাই। বাট আমরা চাই যে ফেব্রুয়ারির আগে ইলেকশন হয়ে যাক। তার মানে তারা ধরি না, কি জানি বলে, ধরি মাছ না দুই চুই মাস পানি। না সেই পানি, হ্যাঁ। হ্যাঁ, তারা যাতে তাদের গায়ে না লাগে তাদের অভিযোগটা, আবার পাবলিক যাতে না বলতে পারে যে জামাত আসলে এখানে ষড়যন্ত্রের মধ্যে আছে। তারা সরকারকে চায় যে আরো দীর্ঘায়িত করুক। সরকার যে ইচ্ছা, সরকারের কোন কোন ব্যক্তির যে ইচ্ছা দীর্ঘদিন ক্ষমতায় থাকা, অনির্বাচিত হয়ে ক্ষমতা ভোগ করা, সেটা যেহেতু যেমন বিএনপি চাচ্ছে না, বিএনপি বারবার স্মরণ করে দিচ্ছে আপনারা অনির্বাচিত এবং আপনাদের দায়িত্ব আপনারা পালন করে বিদায় নেন। তো সেই জায়গায় জামাত কিন্তু সরকারের সাথে সুর মিলিয়ে আছে। জামাত চাচ্ছে না যে ইলেকশন হয়ে যাক, যা তাদের যে খুব একটা লাভ তা না। তারা জানে যে ইলেকশন হলে হয়তো তারা সরকার তো গঠন করতে পারবে না, কারণ তাদের যে ভোট ব্যাংক সেটাতে বলে না যে আনইউজুয়াল কিছু না ঘটলে তারা সরকারে যেতে পারবে। তো সেই প্রেক্ষিতে জামাতের এই জায়গায় একটু সন্দেহজনক আছে কথাবার্তায়। কিন্তু যদি রিসেন্টলি যে বৈঠক হলো খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের, আমি মনে করি যেটা কোরিয়ার মিটিং হয়েছে এবং রাজনৈতিক দুই দলের প্রধান যখন এখানে কথা বলেছেন, তাদের মধ্যে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এইসব ব্যাপারে। এবং এর আগেও আপনি যদি খেয়াল করে থাকেন, সেনাপ্রধানও বলেছিল কিন্তু 18 মাসের 18 মাস। মধ্যে নির্বাচন করার জন্য। 18 মাস যদি আগস্ট থেকে ধরা হয়, তাহলে ওই ফেব্রুয়ারি পরে, এর এর পেছনে না। তো সব দিক থেকে মিলিয়ে আমার মনে হয় যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করার জন্য একটা বড় ধরনের চাপ সরকার নিতে হবে। কিন্তু নির্বাচন আদৌ হবে কিনা বা শেষ দিকে এসে এমন কোনো কিছু ইয়ে মানে আনইউজুয়াল কোনো ইভেন্ট তৈরি হয় কিনা যাতে করে ইউনূস সরকার আবার ক্ষমতায় থাকার জন্য একটা বাহানা পায়, সেটা নিয়ে কিন্তু অনেকে এখনো সন্দিহান। বিশেষ করে তার আশীর্বাদ পুষ্ট যে দল, তাদের তো কোনো মতিগতি এখনো ঠিক নাই। তারা ইভেন এখনো পর্যন্ত নির্বাচনে আহ, ইয়েতে দল হিসাবে নিবন্ধন পর্যন্ত করে নাই। এবং লাস্ট আপনি যদি খেয়াল করে থাকেন, লাস্ট তারিখ হচ্ছে 20 এপ্রিল ছিল। সেটা তারা এখন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তারা জানে যে তাদের কথা এগুলো বাড়বে, তো বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এবং আরো হাস্যকর ভাবে তারা এই যে বিধিগুলো করেছিল এই সরকার বা আগে যেটা আছে নির্বাচন কমিশনের, তারা সেটাকে বলছে যে আওয়ামী লীগের করা, স্বৈরাচারের করা। এগুলো কিন্তু 111-এর সময় করেছিল এবং মানে হাইলি অ্যাকসেপ্টেড ছিল ফর এভরি পলিটিক্যাল পার্টি। এবং এর মধ্যে এই ওই আইন মেনেই এতদিন ধরে চলেছে, রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়েছে। এখন তারা যদি বিশেষ কোনো সুবিধা চায়, সেটা তো চাইতেই পারে। দুই একটা আইন যে একেবারে সংশোধন করা যাবে না তা না, কিন্তু একটা গাফেলতি আছে যে আমরা যা চাইবো তা হবে। এই এটিচিউড গুলো খারাপ। এটাতে হয়তো এই জন্য মানুষ সন্দেহ করে যে আদৌ ইলেকশন হবে কিনা। এর মধ্যে আপনি নাহিদের কথা খেয়াল করেছেন, জি। নাহিদ বলেছেন যে প্রশাসন নিরপেক্ষ না হলে ইলেকশন হবে না। আবার যদি আমাদের সংস্কার না হয় আমরা ইলেকশনে যাব না। ইলেকশনে যাব না, এটা এক ধরনের থ্রেট। ইলেকশনে না গেলে ইউনূস তখন আবার একটা বাহানা পাবেন যে যারা আমাকে ক্ষমতায় বসিয়েছিল তারা তো ইলেকশন চাচ্ছে না। তারা বলতেছে যে এই নানা তাল বাহানা আসতে পারে আর কি যদি। আচ্ছা, এই কথাটা বলেন তো আমাকে, আমি কি হুম একটু আপনার কাছে একটু বুঝতে চাই। এই যে নাহিদ যে বললেন যে হুম প্রশাসন বিএনপি কে প্রতিপক্ষপাত দুষ্টমূলক আচরণ করছে, হুম। এইটাকে, তার এই অভিযোগটাকে আপনি কতটুকু বাস্তবসম্মত মনে করেন এবং এই অভিযোগের পেছনে
অন্তর্নিহিত কারণটা কি আসলে, নির্বাচন পিছিয়ে দেওয়া? না, নাহিদ যেটা এটা অজুহাত তৈরি করে রাখা আর কি, আগে থেকে বলে রাখা যে আমরা এই অজুহাত একটা সৃষ্টি করে গেল যে আমরা কিন্তু আগেও বলেছিলাম। কিন্তু নাহিদ যেটা বলেছে সেটাও আবার অস্বাভাবিক না, সেটাতেও সত্যতা আছে। প্রশাসন তো এখন বেসিক্যালি বিএনপি জামাতের লোকদের দ্বারাই পরিচালিত, তাই না? এ- এখানে যদি আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনের সুযোগ পায়, তারাই বরং এই অভিযোগ করতে পারে যে এই প্রশাসন তো আমাদের পক্ষে কাজ করবে না, এটা তো অলরেডি বিএনপির পক্ষে হয়ে গেছে, কিংবা জামাতের পক্ষে কাজ করবে, কিংবা এনসিপির পক্ষেও কাজ করতে পারে, কারণ এদের অ্যাটিটিউড তাই। এরা কোথা থেকে ফসিল কতগুলোকে ধরে আনছে আপনি নিচে খেয়াল করেছেন? সবগুলো বুড়া বুড়া লোক যেগুলো বহু বছর আগে রাজনীতি রিটায়ারমেন্টে থেকে গেছে। রিটায়ারমেন্টে চলে গেছে, ইভেন 111 সরকারের আমলেও ছিল। আজকে 20 বছর আগের লোকগুলোকে আপনি খুঁজে খুঁজে আনছেন, এগুলোকে নিয়ে এখন বসাইছেন, সেই সরকারে কাজ করেছে সেগুলো, ইনক্লুডিং এই যে খলিলুর রহমান যার কথা বারবার আসে, সেও তো এই যে ইয়ে ছিল, তাই না? পিএ ছিল ওই সরকার নজরুল রহমানের। প্রধানের। হ্যাঁ, তার আত্মীয় ছিল। তো সব দিক থেকে আপনি যদি এগুলো, আমি একটা নাম নিলাম আর কি, আপনি যদি নাম দিয়ে খুঁজতে চান দেখবেন যে এগুলো অধিকাংশই মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে বহু আগে। তো এদের দ্বারা, এবং এদেরকে তো নাহিদরা বা বিএনপি এরাই তো আওয়ামী লীগকে ঝাঁটাই বিদায় করা, আওয়ামী লীগের গন্ধ পেলে লোকগুলোকে বের করে দাও, এগুলো করেছে, তাই না? এর ফলে কি হয়েছে? এর ফলে একদলীয় একটা কর্তৃত্ব তৈরি হয়েছে, ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এখন আওয়ামী লীগ যে নাই, এখন বলো যে স্বৈরাচারের দোষর, তোমরা আওয়ামী লীগকে বলতেছো না আওয়ামী লীগকে আমাদের কোনো খায়েশ নাই, আওয়ামী লীগ আসুক। কিন্তু আওয়ামী লীগ না থাকলে কি হয় সেটা তো দেখতে পাচ্ছি। তো একদল লুটপাট করতেছে, এই লুটপাট আরেক দল এখানে প্রোটেকশন দেওয়ার জন্য আর কেউ নাই। এখন যেটা হয়, রাজনৈতিক দলের অনুপস্থিতিতে এটা হয়, রাজনৈতিক দল যখন প্রতিপক্ষ থাকে তখন এরা সাবধানে কোনো কিছু করে, যে সেইভাবে যার তার উপর আক্রমণ করতে পারে না, খেতে যেতে পারে না, দেখে যে না ভাই আমাদের প্রতিপক্ষ আছে। যেহেতু এখন কোনো রাজনৈতিক সরকারই নাই, তাহলে বিভিন্ন তার সরকারের তো কোনো দায়িত্বই নাই এই রাজনীতি নিয়ে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যে যার মতো লুটতেছে, কারণ তাদের সরকারের তো বদনাম হচ্ছে না, বদনাম তো হচ্ছে ইউনূস সরকারের। আচ্ছা, আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, যে আমি যে কথাটা বললাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের পর আমি যেন হুম, হঠাৎ করে একটু খেয়াল করলাম একই দিনে, আমি আজকের পত্রিকার কয়েকটা নিউজ আপনাকে বলি। দেখেন, চট্টগ্রামে থানা ঘিরে পাল্টাপাল্টি অবস্থান বৈষম্য হুম, বিরোধী ও ছাত্রদল নেতাকর্মীদের। হুম, আরেকটা হুম, নিউজ হলো আপনার সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিবের স্বাক্ষরে আহ্বায়ককে অব্যাহতি। আবার একটা নওগাঁয় বাসায় ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠককে কুপিয়ে জখম। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অথবা এক ধরনের যেন কেমন শক্তি প্রয়োগের মতো ঘটনা আমি যেন দেখতে পাচ্ছি গত একদিনেই। তো এটা কি নতুন কিছু ইন্ডিকেট করে আপনার কাছে মনে হয়? এটা আমার মনে হয় না এটা একদিনের কোনো প্রতিফলন, এটা আপনি দীর্ঘদিন থেকে চলে আসতেছে তাদের মাঠ পর্যায়ে। বিএনপি জামাত এক সময় উচ্চ পর্যায়ে ওরা ওই মাঠ দখল নিয়েছিল বা ক্ষমতা দখল নিয়েছিল, যে ক্ষমতায় কে যাবে, তো ওদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে, ওরা এখন ভাগাভাগি করে খাচ্ছে বিভিন্ন জায়গায়। তো প্রশাসনে আছেন, বিভিন্ন জায়গায় বলেন, চাঁদাবাজিতে বলেন, বিএনপি জামাতের একটা ভাগ আছে। কিন্তু বৈষম্যরা ওই রকম ভাগ পায় নাই। তো এরা যখন বলছে যে আমরা তো সরকার গঠন করছি, আমরা এই করছি সেই করছি, চাঁদাবাজিতে আছে ছাত্র দল, যুব যুব দল, এরা এই ভাগাভাগির মধ্যে সমস্যা হচ্ছে। এটা ভাগাভাগি ছাড়া আর কোনো সমস্যা না, এরা সেন্ট্রালি নিয়ন্ত্রিত বা কেন্দ্রের ইশারা এগুলো হচ্ছে, আমি বিশ্বাস করি না। কারণ আপনি যখন মাঠের মধ্যে খেতে যাবেন একা, তখন আপনার প্রতিপক্ষ যখন একটা দাঁড়ায়, তখন এদেরকে তো আপনি সামনে আসতে দেবেন না। চিটং এ যেটা হয়েছে মনে করেন যে একজন ভদ্রমহিলা জয়েন করবেন বা আছেন, ওনাকে না করছে ছাত্রদল, এবং এখানে বৈষম্য বিরোধী তারা তার পক্ষ নিয়েছে, এখানেও কিন্তু মাঠ দখলের একটা বিষয় আছে। এখানে যে অর্থনৈতিক লেনদেন আমি তা বলবো না, ক্ষমতা প্রদর্শন। তো বৈষম্য বিরোধীদেরকে বা এনসিপির লোকদেরকে এরা ছাত্রদল বুঝিয়ে দিতে চায় যে তোমরা খুবই নগণ্য, আমরা যদি রাস্তায় দাঁড়াই, আমরা যদি প্রতিরোধ করি, তোমরা কোথাও কিছু দাঁড়াতে পারবে না। কারণ এখানে তো তাদের জন্য দাঁড় করানোর জন্য দুইটা পক্ষ ছিল, একটা ছাত্রলীগ আর একটা শিবির। তো শিবির এখন নিচুপ থাকলে ছাত্রলীগ তো হাওয়া। সো এখন তাদের প্রতিপক্ষ হয়ে গেছে বৈষম্য বিরোধীরা। So স্বাভাবিকভাবে তাদের সাথেই সংঘাত হবে, এটার অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এইটা যে এই যে আপনি কথাটা বললেন না, ওই যে আপনার একজন শিক্ষককে আসতে না বলা,
হুম। এই শিক্ষককে আসতে না বলার যে একটা সংস্কৃতি, আমরা সম্প্রতি দেখলাম কয়েকদিন আগে দেশের 135টা কলেজের নতুন অধ্যক্ষ নিয়োগ দিছে শিক্ষা মন্ত্রণালয়। হুম। এবং এইগুলি অনেকগুলির ক্ষেত্রে আমি খবর পাচ্ছি যে এই যে যেগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে, ওখানে আগে যিনি ছিলেন অথবা আগে যিনি ভারপ্রাপ্ত ছিলেন, তিনি আবার ওখানকে কিছু স্টুডেন্টদেরকে হাত করে তাদের মাধ্যমে নতুন অধ্যক্ষকে ঢুকতে দিচ্ছেন না। এই এই ধরনের একটা কালচার কিন্তু আমি অনেক জায়গায় দেখতে, আমি অনেক জায়গায় খবরও পেয়েছি। আমি আজকেও একটা খবর পেলাম যে কিশোরগঞ্জের বাজিতপুর কলেজের নতুন একজন অধ্যক্ষ জয়েন করতে গেছেন গাজীপুর থেকে, সে ঢুকতেই পারছে না। তাকে ওখানে স্টুডেন্টরা তার বিরুদ্ধে বলছে আপনি ঢুকলে আপনাকে মারা হবে, হ্যান হবে, আমি ত্যান হবে। বুঝেছি, কেন? এটা হ্যাঁ, এটাই এইটা হচ্ছে, কেন? এই এটা প্রবণতাটা কেন হচ্ছে? এটা হচ্ছে টিচারদের খেল। যে টিচার ওইখানে আছে সে হাত করছে, সে জানে যে এখানে প্রতিপক্ষ শক্তভাবে কে আছে আমার জন্য, সে শক্তভাবে ছাত্রদলকে পাচ্ছে, শিবিরকে পাচ্ছে, তো তাদেরকে হাত করছে। আর যদি আপনি যদি বলেন যে এই কালচার কারা তৈরি করেছে, এই কালচার আবার তৈরি করেছে এরা বৈষম্য বিরোধীরাই। আপনি দেখেন এই 5 আগস্টের পরে এরা কিভাবে শিক্ষকদেরকে অপমান করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, একটার পর একটা কান ধরিয়েছে, রিজাইন করিয়েছে। এখন এরা আবার ত্রাতা সাজতে আসছে, যেহেতু নতুন কাউকে যাদেরকে দিয়েছে তারা তাদের পক্ষে কেউ আছে, এবং তাদের রাইট। পক্ষে আছে বলে তাদেরকে বসাতে যাচ্ছে। এখন পুরনো লোকদের সাথে এখন সংঘাত তৈরি হয়েছে। এগুলা জাস্ট লেনদেনের ব্যাপার। ওরা ওই যে লোকগুলো এখন আছে, তারা মানে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য টাকা দিচ্ছে। এই টাকা দেওয়াতে এগুলো এদের জন্য কাজ করতেছে। এখানে কোনো আদর্শ নাই, এখানে কোনো শিক্ষকদের প্রতি তাদের যে মায়া মমতা আছে তা না। এরা শিক্ষকদের মানে ডক্টর ইউনূসের আমলে শিক্ষকদের মর্যাদা একেবারে মাটিতে মিশিয়ে গেছে। এখানে আর কোনো শিক্ষক কাউকে আপনার লেসন দেওয়ার ইয়ে রাখে না, চাকরি রক্ষা করার হচ্ছে যে তাদের বড় কাজ। একটা টিচার কাউকে বকা দেবে পড়াশোনার জন্য বা অন্য কাজের জন্য, ওই ওই জিনিস, ওই সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে। এটা আর কয় বছর আসবে আমি জানি না, শিক্ষার এই পরিবেশ। আচ্ছা, আরেকটা যে কথা বলে আমি শেষ করব। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কিছুদিন ধরে এক ধরনের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এক ধরনের প্রচারণা চলছে যে হুম। দেশ খুব ভালো চলছে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আবার লুটপাট শুরু হবে, ইউনূস হুম। সরকার ভালো চালাচ্ছেন, তাকে 5 বছর রাখা হোক, কেউ বলছেন 10 বছর রাখা হোক। এই যে জিনিসটা একটা, এই যে একটা আপনার আপনার মানে আমরা প্রচারণা দেখছি, আসলে এই প্রচারণা, এই যে ইউনূসকে 5 বছর রাখার যে তত্ত্বটা, এটা আসলে শুরুটা কোথা থেকে হয়েছিল আপনি কি এটা খেয়াল করেছেন? অথবা এটা এখন কিভাবে, এটা কি আসলেও আদৌ সম্ভব, এবং এভাবে রাখাটা কি ঠিক হবে কিনা গণতন্ত্রের জন্য? অথবা গণতন্ত্র এবং সংস্কার দুইটা কি মানে পরস্পরের পরিপূরক, নাকি একটা থাকলে আরেকটা না থাকলেও না, চলে? এটা তো রাখা মোটেও উচিত হবে না, এবং আমি মনে করি যে এটা ইউনূসের লোকেরাই প্রচার করছে। আপনি যদি দেখেন ফেক অ্যাকাউন্ট থেকে একটা 100 200 একই স্ট্যাটাস, একই রকম স্ট্যাটাস আপনি নিশ্চয় একটা খেয়াল করেছেন। 9 তারিখ 10 তারিখের পরে এপ্রিলের এই দেশে কি জানি হয়ে যাবে একটা স্ট্যাটাস দিয়েছিল, কয়েকশো কয়েক হাজার গেছে। তো কই 9 তারিখ 10 তারিখের পরে এই দেশে আর কি বন্যা হয়ে গেছে ইয়ের, কি বলে, বিনিয়োগের। এই স্ট্যাটাস গুলো খুলে যদি দেখেন আপনি, এগুলো সব সাজানো এবং তৈরি করা, এবং একই স্ট্যাটাস কপি করে করে দিচ্ছে। এগুলো ইউনুস বাহিনী, এদের বট যেগুলো বলে, এরা এগুলো করতেছে যে ডক্টর ইউনূসকে আকাশে তোলার জন্য। আমি জানি না উনি ব্যক্তিগতভাবে চান কিনা আরো 5 বছর থাকবেন, ওনার কোনো ব্যক্তিগত খায়েশ আছে কিনা, কিন্তু তার চারপাশের কিছু লোকের অবশ্যই আছে, তারা এগুলো করাচ্ছে। আমি একটা জিনিস আপনাকে বারবার মানে বলতে চাচ্ছিলাম যে ইলেকশনের যখন কথায় উঠছে, তখন আমি মনে করি যে এই যে জাতীয় নির্বাচনের আগে সবচেয়ে বড় বেশি দরকার এখন হচ্ছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আপনি জানেন যে সবগুলো বাতিল করে দিয়েছে, শুধুমাত্র চেয়ারম্যান গুলো আছে ইউপিটা আছে, গ্রামের হ্যাঁ। ইউনিয়ন পরিষদের, এবং জি জি তার জি। মধ্যেও 2/3 কাজ করতে পারছে না, কারণ এগুলো আওয়ামী লীগের বড় ইয়ে ছিল, মানে রাজনৈতিক কালার ছিল। কালার থাকাও স্বাভাবিক, কারণ রাজনৈতিক ভাবে এরা নির্বাচিত হয়েছে, এরা তো দলীয় মার্কা দিয়ে নির্বাচিত হয়েছে। তো ওরা এখন আর রাস্তায় নাই, ওরা সব পালিয়ে আছে, আর যারা আছে তারা ঠিকমতো কাজ করতে পারছে না। আমি মনে করি যে জাতীয় নির্বাচনের আগে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনগুলো করে দেওয়া উচিত, এবং উইদাউট দলীয় মার্কা। দলীয় জি। মার্কা ছাড়া এখানে যদি ইলেকশন হয়, সঠিক লোকগুলো, সমাজের কিছু গণ্যমান্য লোক এখানে ইলেকশন করার সুযোগ পাবে। এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে সংস্কার কমিশন করেছে, তারা একটা স্টুপিডের মতো একটা কাজ করেছে। তারা বলছে যে এটা ওই আইয়ুব খান স্টাইলে ভোট হবে, মেম্বার চেয়ারম্যানেরা আগে নির্বাচিত হবে এবং তারা তাদের একজন চেয়ারম্যান নির্বাচিত করবে। তার মানে টাকা দিয়ে এখানে চেয়ারম্যান নির্বাচন করার, চেয়ারম্যান বানানোর একটা
মানে ফর্মুলা রয়ে গেছে, দুর্নীতির একটা সুযোগ রয়ে গেছে। আমরা মনে করি যে সেটার কোনো অবস্থাতে এটা বাংলাদেশের মানুষ এটা এই এই ফর্মুলা যাতে গ্রহণ না করে, এবং সরাসরি ভোটে তাদের স্থানীয় সরকারটা তারা প্রতিষ্ঠা করে। এটা যদি না হয় তাহলে বিশৃঙ্খলা আরো বেশি হবে, এবং সমাজের কোনো মানে শৃঙ্খলা আর থাকবে না, উন্নয়ন কাজগুলো সরকার যেটা চায় সেটা করতে পারবে না। আজকে ধরুন বড় ধরনের কোনো দুর্যোগ হলো, সরকারের ত্রাণ পৌঁছানোর জন্য তো লোক থাকবে না। আপনার প্রশাসন যদি হয়, প্রশাসন আপনি জেলা পর্যায়ে থাকতে পারে এক প্রশাসক, বা উপজেলা পর্যায়ে থাকবে, ইউনিয়ন পর্যায়ে আপনি কতজন প্রশাসক বসাবেন? কোথায় পাবেন এই প্রশাসক? তো আমি মনে করি যে দলীয় এটা কেবল প্রার্থী ছাড়া। দুর্যোগ নয়, কিন্তু আপনি একটা জিনিস জানবেন, আমি বলি আপনাকে, পৌরসভার চেয়ারম্যানদের হাতে, হুম। কমিশনারদের জন্য প্রায় 21টা কাজ থাকে যেটা নাকি পাবলিক রিলেটেড। মনে করেন সার্টিফিকেট, জন্মগত নিবন্ধন, অমুক তমুক অনেক কিছু থাকে। অনেক কাজ আমি এখন জানি। সব তো কলাপস করছে। আমি জানি এটা, আমাদের অভিজ্ঞতা আছে এটা, কারণ আমার পারিবারিক ভাবে আমরা দেখেছি এগুলা। আমার লোকজন ছিল, আমার আত্মীয় স্বজন, ঘরের মানুষ সবাই ছিল এগুলো, এইসব ইলেকশনে। তো আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ, সরকারের উচিত এটা করা। দ্বিতীয়ত, স্থানীয় সরকার নির্বাচন আরেকটা পরীক্ষা হবে ডক্টর ইউনূস সাহেব যে নির্বাচন কমিশন সাজিয়েছেন, তারা রাইট। কতটুকু তারা কতটুকু এফিশিয়েন্ট, তারা কতটুকু নিরাপদ একটা নির্বাচন দিতে পারবে, নির্দলীয় নির্বাচন দিতে পারবেন, তারা কতটুকু ভাবে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনা করতে পারবেন, তারও একটা বড় পরীক্ষা হবে। ইউনূস সরকার শুধুমাত্র আসলেন, আইসা আরেক সরকারকে ক্ষমতা দিয়ে গেলেন, তা কেন হবে? তারা এখানে সমস্ত স্তরে মানুষগুলোকে যদি নির্বাচিত করে দিয়ে যান, তারপর জনগণ তাদের যাদেরকে ক্ষমতা আনবে তারা তারা নির্বাচিত হয়ে বসুক। কিন্তু কিন্তু এখানে তারা একটা বসবেন একটা এবং তাদের সমস্যা। দলীয় চামচাদেরকে নির্বাচন করে দিবেন সমস্ত এই ইয়েতে, প্রতিষ্ঠানগুলোতে, সেটা মানুষ পছন্দ করবে না। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তো স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না, যেমন বিএনপি তো স্টেট বলছে তারা আগে জাতীয় সংসদ চায়, তারপরে স্থানীয় সরকার চায়। এটা কেন তারা এই আমি জন্য নিজেও বলেছে, বুঝি না। তারা যখন বলেছে সেটা আমারও তখন সমর্থন আছে, কারণ তারা এই এই জন্যই বলেছে আপনার কোনো রোড ম্যাপ নাই। ডক্টর ইউনূস বলে দিক আমি এই স্থানীয় সরকার নির্বাচনগুলো এত এত তারিখের মধ্যে সম্পন্ন করব, এত তারিখের মধ্যে আমি ইয়ে করব, জাতীয় জাতীয় সংসদ করবো। নির্বাচন করব। আমার হম মনে হম হয় হম। তখন তারা আর বিরোধিতা করবে না। তারা যখন দেখবে যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনি ব্যস্ত, আসল নির্বাচন নিয়ে কোনো খবর নাই, তখন তাদের এই জন্য গায়ে লাগছে। আমার মনে হয় এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে, সরকার আসলে কি চাচ্ছে।